বর্ষার সম্মতি পেয়ে আমি এখানকার সব ঘটনাগুলো চিন্তা করে লিখতে থাকি। আমার লেখার মধ্য দিয়েই পুরো বাড়িতে সাথে সাথে আগুন লেগে ওঠে, দাও দাও করে। আগুনের মধ্য দিয়ে চিন্তা করি জানালা দিয়ে কোনো রকম ডায়েরিটা ফেলে দিব, কারণ আমাদের রুমে তেমন একটা আগুন ছিল না তখন। রুমের জানালা খোলা থাকায় গ্যাস তেমন একটা ছড়ায়নি, তবে 5 মিনিটের মধ্যেই হয়তো সবটা পুড়ে যাবে, সাথে আমরাও। কারণ বাড়িতে যে পরিমাণ আগুন লেগেছে, এখানে কেউ না আসলে আমাদের বাঁচাতে পারবে না, কেউ আসলেও পারবে না বাঁচাতে। চারদিকে শুধু আগুন আর আগুন, দাও দাও করছে। মৃত্যুটা নিজের খুব কাছ থেকে দেখতে ডায়েরিটা বন্ধ করে জানালা দিয়ে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেই। আর তখনই কেয়ার বর্ষাও কান্না করছিল অঝরে। কেয়ার বর্ষা তখন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছিল অঝরে, কারণ তখন আমাদের রুমের চারদিকেও আগুন ছড়িয়ে পড়েছিল। আমাদের হাতে কিচ্ছু ছিল না করার জন্য। আর এই আগুনে আমরা কেউ যে বাঁচবো না তাও নিশ্চিত। আমি চারপাশে আগুন ছড়িয়ে পড়তে দেখে দ্রুত গতিতে জানালা দিয়ে ডায়েরিটা ফেলে দিই নিচে। কেয়ার বর্ষার কাছে চলে আসবে এই সিদ্ধান্ত নেই। মরতে হবে নিশ্চিত, তাই জীবনের শেষ মুহূর্তগুলো আপনজনকে জড়িয়ে ধরেই মরতে চাই। বর্তমান ডায়েরিটার শেষ অংশটা পড়েই অঝরে কেঁদে উঠি আমি। তৃপ্তি, বর্ষা, কেয়ার সাথে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্তে ছিল অনেক স্মৃতি বিচক্ষণ। ঘটে যাওয়া প্রতিটা মুহূর্তে ছিল অনেক স্মৃতি, কিন্তু তাদের জীবনের শেষ মুহূর্তটা ছিল কষ্টদায়ক। আর এই শেষ মুহূর্তটাই কিছুতেই মেনে নিতে পারছি না আমি। তাই কান্নাটা যেন বুক ফেটে আসছে ভেতর থেকে আমার হৃদখানের জন্য। ওনার জীবনের ভালোবাসার একটা মানুষ ছিল, আর সেই মানুষটাকে হারাতে হয় নিয়তির কাছে। উনি কি করে পারছে সবটা মেনে নিতে? আর কারো অতীত এতটা ভয়াবহ হতে পারে, এই ডায়েরিটা না পড়লে কখনো বুঝতেই পারতাম না আমি। ডায়েরিটা পরের পৃষ্ঠাগুলোতে কিছুই লেখা ছিল না। শূন্য পাতা দেখে আমি কান্নায় ছেয়ে আরো অস্থির হয়ে উঠি, কারণ এরপর কি হয়েছিল ওদের সাথে সেটা জানার জন্যে। ওরা তিনজনই কি মারা গিয়েছে ওই ভয়াবহ আগুনে পুড়ে? আর রিদ খান তখন কোথায় ছিল? আর কবে বা এসেছিল এই আগুনের মধ্যে? সবকিছু পুড়ে যাওয়ার পর, নাকি সঠিক সময়ে এসে ওদের বাঁচাতে পেরেছিল রিদ খান? আর এই ডায়েরিটা পড়ে এতটা বুঝতে পারছি যে তৃপ্তি সেদিন সফল হয়েছিল এই ডায়েরিটা আগুনের মধ্যেও জানাল দিয়ে ফেলতে, কারণ আমার হাতের ডায়েরিটাই তৃপ্তির দেয়া শেষ উপহার রিদ খানের জন্য। আমি এই কথাগুলো চিন্তা করেই আরো অস্থির হয়ে উঠি তৃপ্তি, বর্ষা, কেয়ার শেষ অতীতটা জানার জন্যে। অশ্রুসিক্ত চোখে ডায়েরিটা শেষ পাতাগুলো উল্টাতে থাকি অস্থির হয়ে, বাকিটা জানার জন্যে। সেদিন কি হয়েছিল কেয়া, বর্ষা আর তৃপ্তির সাথে। আমি কান্না করতে করতে অস্থিরতা নিয়ে একের পর এক পাতা উল্টাতে থাকি, আর কোথাও কিচ্ছু লেখা আছে কিনা সেটা জানার জন্যে। কিন্তু কোথাও কোনো লেখা না দেখে এবার হালকা হালকা শব্দ করে ফোঁপাতে থাকি, কান্না করতে করতে আর খুঁজতে থাকি। সম্পূর্ণ ডায়েরিটা খুঁজে কোথাও আর কোনো লেখা না দেখে এবার ফুপিয়ে উঠে কেঁদে শব্দ করে উঠি আমি। আর অস্থিরতা যেন এবার আমার বহু গুণ বেড়ে যায় আমার বাকি প্রশ্নের উত্তরগুলো জানার জন্যে। আমার এত এত প্রশ্নের উত্তর কে দেবে আমায়? কার কাছে যাব আমি এই সব প্রশ্ন নিয়ে? পরিবারের কারো কাছে যেতে পারবো না, কারণ তারা আমার এইসব প্রশ্নের উত্তর কখনোই দিবে না। উল্টো আমি বিপদের সম্মুখীন হতে পারি আর আমার লক্ষ্য থেকে সরে যেতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তারা কি আদৌ জানে কেয়া, বর্ষা, তৃপ্তির সাথে জড়িত রিদ খানের অতীত সম্পর্কে? মাথায় প্রশ্ন অনেক, কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই। লাস্ট এই ডায়েরিটা ছিল, সেটাও অর্ধেকটা লেখা, তাও তৃপ্তি মরার আগ পর্যন্ত। এরপর কি হয়েছে সেটা শুধু রিদ খানই বলতে পারবে, কিন্তু তিনি আমায় কখনোই বাকিটা বলবে না। আমার সব প্রশ্নের উত্তর তিনি কখনোই দিবে না, সেটা উনি আরও আগেই বলে জানিয়েছেন। আর ওনার যদি নিজের মুখে বলার হতোই, তাহলে উনি আমায় এতটা গোলক ধাঁধায় ফাঁসাতো না। তাই আমি শত চেষ্টা করেও ওনার মুখ থেকে একটা প্রশ্নের উত্তর পাবো না, এটা চিন্তা করে আমি আরো অস্থির হয়ে উঠি। বিছানায় উপর হয়ে ডায়েরিটা জড়িয়ে ধরে ফুপাতে থাকি। কি করব, কার কাছে যাব, কিছু বুঝতে পারছি না আমি। সবকিছু যেন আমার কাছে এলোমেলো লাগছে, খুব বেশি অগোছালো লাগছে, সাথে বড্ড অসহায়ও মনে হচ্ছে নিজেকে। বেশ সাজগোজের সাথে বেলকনিতে দাঁড়িয়ে আছি আমি, দৃষ্টি আমার আকাশের শূন্যতে বহমান। অস্থির মন আর শূন্য অনুভূতি নিয়ে দাঁড়িয়ে আছি বেলকনির গ্রিল ধরে। তৃপ্তি ডায়েরিটা পড়ে শেষ করেছি আজ 3 দিন হয়েছে। এই 3 দিনে লক্ষবার চেষ্টা করেও তৃপ্তির সাথে ঘটে যাওয়া শেষ অংশটা জানতে পারিনি। এই 3 দিনে হৃদ খানের সাথে একবারও দেখা করতে পারিনি আমি।
শুধু একবার ফোনে কথা হয়েছিল, আর তখন শুধু আমি ওনাকে এতটা জিজ্ঞেস করেছিলাম যে তৃপ্তির সাথে সেদিন কি হয়েছিল। বর্ষা, তৃপ্তি, কেয়া ওরা কি বেঁচে আছে নাকি মারা গেছে? হৃদ খান আমার এতটুকু শোনার পরপরই কলটা কেটে দেয় আমার, আর কিছু বলার সুযোগ দেয়নি আমাকে। পরে আমি গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে, কিন্তু উনি কোনোভাবেই আমাকে ওনার অবধি পৌঁছতে দেয়নি। তাই আজ আমি ব্যর্থ পথিক হয়ে এখানে দাঁড়িয়ে আছি। এখন দুপুর 2টা বাজে, বাইরে কাঠ পোড়া রোদ। এই রোদের মাঝেও বেলকনিতে দাঁড়িয়ে আছি আমি। কেন দাঁড়িয়ে আছি আমি জানি না। যেটা জানি সেটা হলো আমার কিছুই ভালো লাগছে না। মন খারাপ ভাবটা কিছুটা দূর করতে এসেছি, কারণ আর কিছুক্ষণ পর রুদ্রের বাবা মা আর হৃদ খানের দাদা দাদি আসবে আমাদের বাসায় বিয়ের জন্য কেনাকাটা করতে, কারণ আর 5 দিন পরই আমার বিয়ে রুদ্রের সাথে। পুরো পরিবারের আমার বিয়ে নিয়ে হইচই বেঁধে আছে। রুদ্র আমাদের বিয়েটা নিয়ে বেশ উত্তেজিত। কিছুক্ষণ পর পর কল করে এটা সেটা জিজ্ঞেস করতেই আমাকে, আর আমি প্রতিবারই হ্যাঁ উত্তরে জবাব দিচ্ছি। আমার এমন চিন্তা ভাবনার মাঝেই রুদ্রের পরিবার এসে হাজির হয় আমার বাসায়। 3টা গাড়ি করে ওনারা সবাই আসে আমাদের বাড়িতে। রুদ্রের গাড়ি ঢুকতেই আরিফ ভাইয়া এগিয়ে আসে রুদ্রের রিসিভ করতে। সবাই হাসি মুখে একে একে আমাদের বাসার ভেতরে প্রবেশ করার সময় রুদ্র হঠাৎ উপরের দিকে একটা নজরে তাকিয়ে আমাকে দেখে নেয় হাসি মুখে। রুদ্রের মুচকি হাসিতে আমি কোনো রিয়্যাক্ট না করে চারপাশে চোখ বুলাই হৃদ খানকে দেখার জন্যে। ব্যস্ত হয়ে চারপাশে চোখ বুলিয়েও কোথাও হৃদ খানকে না দেখে মুহূর্তে কান্না চলে আসে আমার। একটা লোক কতটা পাষাণ হলে একটা মেয়ের সাথে এতটা খারাপ করতে পারে? উনি বুঝতে পারছেন আমি বড্ড অস্থিরতায় দিন পার করছি এখন। এই মুহূর্তে ওনাকেই আমার প্রয়োজন, আর উনি ইচ্ছে করেই আমায় ধরা দিচ্ছে না। উনি জানে এখানে আসলে আমার প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর সেটা জেনেই আসেনি, আমি নিশ্চিত। এটা গুন্ডা লোক আমাকে জ্বালানোর জন্য ওনার বড্ড সুখ লাগে, আমি জানি তো আমাকে জ্বালালে। এই কথাগুলো ভাবতেই কাঁদো কাঁদো হয়ে উঠি আমি। আমার কাঁদো কাঁদো মনোভাবের সাথেই হঠাৎ কেউ পেছনে উচ্চস্বরে ডেকে ওঠে আমায়। চমকে উঠে টলমল চোখে পেছন ফিরে তাকাতেই চোখে পড়লো আরিফ ভাইয়ার বউকে। ভাবিকে একটা সবুজ শাড়ি জড়িয়ে আছে গায়ে, দেখতে পরি চেয়েও কোনো অংশে কম মনে হচ্ছে না আমার। আমি ভাবির দিকে টলমল চোখে তাকাতেই চমকে উঠে ভাবি আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এ কি মায়া, কান্না করছিস কেন? এ কি মায়া, কান্না করছিস কেন? ভাবির এমন কথায় রক্তচাপ হয় আমার। হয়তো খিটখিটে মেজাজে উত্তর দিয়ে বলি, মনে সুখে কান্না হয়েছে এবার। আমার এমন কথায় ভাবি কি বুঝতে পারলো তা জানি না, তবে সাথে সাথে একটা মুচকি হাসি দিয়ে এগিয়ে এসে আমার একগাল স্পর্শ করে আদরের সহিত বলে ওঠে, পাগল মেয়ে, কান্না করছিস কেন? বিয়ের সময় সব মেয়েদেরই প্রথম প্রথম এমন কান্না পায়, কষ্ট লাগে। একটা সময় দেখবি সব ঠিক হয়ে গেছে। যখন নিজের ভালোবাসা মানুষটাকে কাছে পাবি সব সময়, তখন আর আমাদের কারোর জন্যই তোর খারাপ লাগবে না, কান্নাও আসবে না। সত্যি বলছি। ভাবির এমন কথায় মাথা ঘুরিয়ে ওঠে আমার। কান্না বাদ দিয়ে মেজাজ খারাপ হয়ে যায় মুহূর্তেই। আমি কখন বললাম যে আমি বিয়ের জন্য মন খারাপ করে কান্না করছি? আমি তো আমার দুঃখে কান্না করছি, আর উনি কি বুঝে সান্ত্বনা দিচ্ছে আমায়? ধুর, বিষয়টা বুঝতে পেরেই আমি রাগে দুঃখে বলে উঠি, ধুর বাবা, আমি এই গাঁজাখোর, কোথায় কি বলছি আমি, ধুর। এমনি নিজের কষ্টে বাঁচি না, বিয়ের জন্য কাঁদার সময় আছে নাকি আমার? থাকবই না আমি এখানে, ধুর। কথাগুলো বলেই আমি ভাবির হাতটা আমার গাল থেকে সরিয়ে নিয়ে রাগে গজগজ করতে করতে ধূপ ধাপ পা ফেলে ভাবিকে আমার রুমে রেখে বেরিয়ে যাচ্ছি রুম থেকে। আর ভাবি আমার এমন আচরণে আর কথায় মুহূর্তেই বোকা বনে যায়। উনি আমাকে সান্ত্বনা দিতে এসে উল্টো ফ্যাসাদে পড়ে যায়, যেটা এটা ভেবে। তাই উনি কনফিউজড হয়ে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আরে কি হয়েছে বলবি তো নাকি? কান্না করছিস কেন? আর মা পাঠিয়েছেন তোকে নিচে নিয়ে যেতে। রুদ্রের পরিবারের সবাই চলে এসেছে। ভাবির এমন কথায় আমি কিছু না বলে জিদে ফুসফুস করতে করতে বলে উঠি, সেখানেই যাচ্ছি আমি বিয়ে বর্ত শুদ্ধ স্বর করতে। আমাদের ড্রয়িং রুমে মেহমান মহলে বসে আছে আমি, রাগটা চেপে ধরে। আমার আশেপাশে এত এত বকবক করা পার্টির সামনে আমি একাই সেই কখন থেকে চুপচাপ বসে আছি পাথরের মূর্তি সেজে। আম্মুর জন্যই ঠিকঠাক নড়াচড়াও করতে পারছি না। আম্মুর ধারণা
বেশি নড়াচড়া বা কথা বললে তারা আমাকে মানে রুদ্রের পরিবার আমায় খারাপ জানবে। আর খারাপ জানলে বিয়েতে যদি কোনো সমস্যা হয় তো এটা ভেবেই আম্মু আমার আট ঘাট বেঁধে নিয়েছে আমাকে পাথর মূর্তির মতো বসিয়ে রাখার। সব গাঁজাখুরি চিন্তা ভাবনা আম্মু আমাকে সাজিয়ে বসিয়ে রাখার। তা অবশ্য করার একটা কারণ আছে, আর তা হলো আমার সাথে রুদ্রের বিয়ে ঠিক হওয়ার পর আজকে প্রথমবার রুদ্রের বাবা মা আমাদের বাসায় আসে আমাকে দেখতে আর বিয়ের জন্য কেনাকাটা করতে। আর তার জন্যই আম্মু আমাকে তাদের সামনে ভালো সাজানোর এত চেষ্টা করছে। কিন্তু এতে আমার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে আর কিছুক্ষণ এইভাবে শ্বাস আটকে বসে থাকলে আমি হঠাৎই ফেটে পড়বো সবার সামনে বোমের মতো। চঞ্চলতা আমার নিজই স্বভাব, এটাই আমি। আমি এমনটাই, যে আমাকে চায় সে আমার সবটা দেখে পছন্দ করবে, এটাই তো স্বাভাবিক। কারো জন্য কিছু ছেড়ে দিয়ে বা আমাকে তার জন্য নিজেকে চেঞ্জ করতে হবে এটা মোটেও আমার ধর্ম না। এটা আমি পারবোই না, কোনো কালেই না। তাহলে আম্মুকে কে বোঝাবে এই বিষয়টা? এখানে উপস্থিত সবাই আছে শুধু রিদ খান ছাড়া। উনি কোথায় আছে সেটাও জানি না, কারণ ওনার সম্পর্কে কেউ কিছু এখনো বলেনি। ওনাকে আজ হঠাৎই খুব বেশি মিস করছি আমি। হয়তো ওনাকে নিয়ে ইদানিং খুব বেশিই ভাবছি কয়েকদিন ধরে। তাই একটা নজর দেখার জন্য আকাঙ্ক্ষা বাড়ছে আমার। আমার নীরবতার সাথে শেষ হয় সবার খাওয়া দাওয়া আর আলোচনা পর্ব। আমাদের পরিবার সহ সবাই বের হচ্ছে শপিং মলের উদ্দেশ্যে। আমাদের পরিবারের সবাই যেহেতু যাবে সেই জন্য আরও দুটো গাড়ি অ্যাড হয়েছে এখানে। আসিফকে দেখে আমি খুশি হয়েছিলাম, মনে করেছিলাম রিদ খান বুঝি এক্ষুনি এসেছে আমার সামনে। কিন্তু ওনাকে একবারও আসতে না দেখে আমার সুপ্ত মনটা আহত হচ্ছে বারবার। আমি মন খারাপ ভাব টেনে উঠে বসি রুদ্রের গাড়িতে, দাদির সাথে পেছনের সিটে। রুদ্র ড্রাইভ করছে, দাদাজান রুদ্রের সাথে সামনের সিটে বসেছে, আর আমি আর দাদি পেছনের সিটে বসেছি। বাকিরা অন্য গাড়িগুলোতে আসছে আমাদের পেছন পেছন। আমি মন খারাপ করে চুপ করে সিটে বসে আছি অন্যমনস্ক হয়ে। এভাবে কিছুক্ষণ গাড়ি চলার পরপরই দাদি আমার পাশ থেকে হঠাৎই চিন্তিত সুরে রুদ্রকে উদ্দেশ্য করে বলে ওঠে, রুদ্র, তুই কি জানিস হৃদ এখন কোথায়? দাদির এমন কথায় যেন মুহূর্তেই প্রাণটা ফিরে আসে আমার। আমি দ্রুত গতিতে ঠিক হয়ে বসে রুদ্রের দিকে তাকাই কাতর দৃষ্টিতে, রুদ্র কি বলে সেটা শোনার জন্যে। দাদির কথায় রুদ্র ড্রাইভ করতে করতে বলে ওঠে, না দাদি, আমি কিছু বলতে পারছি না হৃদের সম্পর্কে নানুমা। ওর সাথে আমার লাস্ট কথা কাল দেখা হয়েছিল, এরপর কোনো কথা বা দেখা হয়নি। নানা ভাই বলতে পারবে ওর সম্পর্কে। এই প্রথম রুদ্রের কথায় রুদ্রের চুল ছিঁড়তে ইচ্ছে করছে আমার, মেজাজটাই তিরিক্ষি হয়ে গেছে। আজব পাবলিক, নিজের ভাইয়ের কোনো খোঁজ খবর রাখতে পারে না। কোথায় আছে সে, কি করছে, একটা খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করছে না। কেমন ভাই সে। মনে মনে রুদ্রকেও গালি দিতে ইচ্ছে করছে আমার। আমার রুদ্রকে গালি দেওয়ার আগেই সামনে থেকে দাদাজান বলল, হৃদের সাথে সকালে কথা হয়েছিল আমার। ওর আজকে সকাল ও বিকাল 3টার দিকে মিটিং আছে বলেছে। দাদাজানের বলা রিদ খানের কথাগুলো পছন্দ হলো না দাদিজানের। হয়তো রিদ খানের রোজ রোজ ব্যস্ততায় বিরক্ত হচ্ছেন তিনি, তাই দাদি বিরক্তি নিয়ে বলে উঠল, তাহলে ওর রাতে বাড়িতে আসেনি কেন? দাদির কথায় দাদাজান সাথে সাথে উত্তরে বলল, রাতে কাজ ছিল বলে বাসে আসেনি, ওর বাংলোতে চলে গিয়েছিল। দাদাজানের কথায় দাদি এবার পুরো দমেই ক্ষিপ্ত হয়, সেই সাথে আমিও। এত কাজ কাজ করার কি আছে মানুষটার? একটু কি পরিবারকে টাইম দিতে পারে না? কই, তৃপ্তিকে টাইম তো ঠিকই দিতে পারে সে, সেই সময় তো এত ব্যস্ততা দেখায়নি। তাহলে এখন এত কাজ কাজ করে কেন লোকটা? আমাদের জন্য কি একটুও মন জ্বলে না তার? আমার এমন রাগের মধ্যে দিয়েই দাদির রেগে দাদাজানকে উদ্দেশ্য করে বলল, ওর এত কিসের কাজ যে পরিবারকে টাইম দিতে পারবে না? হ্যাঁ, তুমি এক্ষুনি ওকে কল দিয়ে বলো সব মিটিং বাদ দিয়ে আমাদের সাথে শপিং মলে আসতে, আর সেটা আমার অর্ডার ওর জন্য। দাদির এমন কথায় মনে মনে বেশ খুশি হই আমি। ইচ্ছে করছে দাদির কোলে বসে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খাই তাকে। এক কথায় চুমুর বৃষ্টি বর্ষণ করি আমি দাদির উপর, এত ভালো একটা কথা বলার জন্যে। আহা, মনটাই জুড়িয়ে গেল আমার। বাছাধন বিগত কয়েকদিন ধরে বেশ জ্বালিয়েছে আমায়, আমার সামনে না এসে। আজ আসুক একবার সামনে, তখন বোঝাবো আমি কি। আমি খুশিতে গদগদ হয়ে দাদাজানের দিকে তাকাই। দাদাজান পকেট থেকে ফোনটা বের করে রিদ খানকে কল দেয়। বেশ কয়েকবার ওনার পার্সোনাল ফোনে ফোন দেওয়ার পর
উনি রিসিভ করেনি একবারও। আমি আগ্রহ নিয়ে তাকিয়ে দাদাজান বলে ওঠে দাদিকে, রিত ফোন ধরছে না তো? দাদাজানের কথায় দাদি কিছু বলবে, পাশ থেকে রুদ্র বলল। হয়তো রিদ মিটিংয়ে আছে, 3টা বেজে গেছে তো তাই ধরছে না। রুদ্রের কথায় দাদাজান সম্মতি জানিয়ে বলল। হয়তো। রুদ্রের কথায় দাদি যেন মুহূর্তে আরো ক্ষেপে যায়। আর আমার এবার কষ্টে কান্না করতে ইচ্ছে করছে। কাকে বোঝাবো আমার এমন কষ্টদায়ক বেদনাগুলো? আমার কষ্ট ভরা মন নিয়ে দাদির দিকে তাকাই আমি। দাদির আমার শেষ ভরসা এখন রিদ খান অব্দি পৌঁছানোর। কারণ বর্ষা কে আর প্রীতি শেষ অতীতটা একমাত্র রিদ খানই বলতে পারবে, অন্য কেউ নয়। তাই আমার তাকানোর মধ্য দিয়ে দাদি সাথে সাথে বলল, কি এখন মিটিং আছে? এক্ষুনি ওর ম্যানেজারকে কল দাও আর বলো শপিং মলে আসতে ওকে। দাদির কথা দাদাজান দ্রুত ম্যানেজারকে কল দিয়ে বলল রিদ খানকে কল দিতে। ম্যানেজার পরিবারের কল দেখে রিদ খানের কাছে দিল এবং রিদ খানের কথা না বলে ফোনটা রেখে দেয়। পরে ম্যানেজার কল করে জানায় যে উনি মিটিংয়ে থাকার কারণে উনি কথা বলতে পারবে না, পরে কথা বলবে। রিদ খানের আচরণে দাদিও কান্নাসিক্ত চোখ হয়ে যায়। হয়তো উনি সব সময় দাদির সাথে এমন করে, সেই জন্য যখনই দাদি নিজেকে চুপ রাখার সিদ্ধান্ত করে তখনই আমি শয়তানি বুদ্ধি আটি। দ্রুত সবাইকে উদ্দেশ্য করে দাদিকে সান্ত্বনা দিতে দিতে বলে উঠি, দাদি আপনি কষ্ট কেন পাচ্ছেন? রিদ ভাইয়া মিটিং এর জন্য আমাদের সাথে যেতে পারছে না, তাতে কি হয়েছে? আমরা তো রিদ ভাইয়াকে খুশি করতে ওনার কাছে যেতে পারি মাঝে মধ্যে, তাই না? মানে উনি যখন কাজের চাপে আমাদের সময় দিতে পারছে না, তখন আমাদের তো ওনার জন্য একটু সময় নিয়ে অপেক্ষা করে তারপর ওনাকে আমাদের সাথে নিয়ে শপিং এ যেতেই পারি আমরা, তাই না? আমরা সবাই এখন গিয়ে ওনার অফিসে বসে থাকি, পরে উনি যখন ফ্রি হবে তখনই রিদ ভাইয়াকে নিয়ে শপিং এ যাবো, ব্যাস। আমার এমন কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সবাই আমার দিকে। কথাগুলো বলে একটা মুহূর্তের জন্য ভয় পেলেও পর মুহূর্তে সব ঠিকঠাক হয়ে যায়। আমি আমার কথায় দাদি সাথে সাথে রুদ্রকে উদ্দেশ্য করে বলে ওঠে, রুদ্র গাড়ি ঘোড়া হৃদের অফিসের দিকে যা, আমরা সবাই এখন ওর অফিসে যাব, চল। এত তাড়াতাড়ি দাদিকে আমার কথা মানতে দেখে ইচ্ছে তো করছে লুঙ্গি ডান্স দিতে গাড়ির ভেতরে খুশিতে। আহা, এবার গিয়ে আমার শান্তি লাগছে, বড্ড শান্তি লাগছে। অবশেষে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো, এইটা ভেবে শান্তি লাগছে। রিদ খানের কনফারেন্স রুমে বসে আছি আমি। একা বসে নেই আমি মোটেও এখানে। ওয়েট, এখানের পরিস্থিতিটা আগে আপনাদের বুঝিয়ে নেই। দাদি রিদ খানের চেয়ারে বসে বসে কান্না করছে আর টেবিল থেকে টিস্যু নিয়ে নাকের পানি মুছছে, চোখের পানি মুছছে বারবার। আর উনি নিজের দাদির সামনে একটা চেয়ার টেনে বসে আছে, সাথে এক হাতে একটা পানির গ্লাস নিয়ে বসে আছে আর বিব্রতকর দৃষ্টিতে তাকিয়ে আছে দাদির দিকে। কারণ এই মুহূর্তে এমন কিছু হয়তো উনি আশাই করেনি। আর আমি ঠিক ওনার সামনের চেয়ারে বসে টেবিলের উপর ঝুঁকে দুই গালে হাত দিয়ে হা হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি শুধু রিদ খানের দিকে এক দৃষ্টিতে। একটা পলকের জন্যও দাদির দিকে অবধি তাকাচ্ছি না। আমরা তিনজনই ওনার এই কনফারেন্স রুমে বসে আছি, অন্য কেউ নেই। সবাই বাইরে বসে আছে। সবাই দাদির কষ্টটা বুঝে বাইরে বসে আছে, ভিতরে আসছে না কেউ। আমারও এখন বাইরে থাকার কথা ছিল, কিন্তু আমি ইচ্ছে করেই যাইনি। আমি কেন বাইরে যাব? দাদি আমার বুদ্ধি আজ এইখানে এসেছে ওনার সাথে দেখা করতে, তাই আমার এখন ওনার সাথে থাকার অধিকার আছে, দুজনের মধ্যে থাকার অধিকার আছে। আসলে তখন যখন গাড়িতে দাদি আমার কথা মতো রিদ খানের অফিসে হামলা করেন এবং কাউকে কিছু না বলে সোজা রিদ খানের কনফারেন্স রুমে চলে আসে, যেখানে উনি জরুরি ভিত্তিতে সবার সাথে মিটিং করছিল, তখন আমারও কৌতূহলটা এতটাই ছিল যে আমিও দাদির পিছন পিছন দৌড়ে চলে আসি এখানে অবধি। হঠাৎ করে দাদি ওনার কনফারেন্স রুমে হামলে পড়ায় সবাই চমকে ওঠে, দরজার দিকে তাকায় এবং দরজার সামনে দাদিকে রাগান্বিত ফেজে দাঁড়িয়ে থাকতে দেখে রিদ খান সবাইকে হাতের ইশারায় চলে যেতে বলে রুম থেকে। ওনার ইশারা মতো কেউ কোনো রকম বাক্য ব্যয় না করে চুপচাপ রুম থেকে চলে যায় বাইরে। সবাই বাইরে যেতেই উনি এগিয়ে আসে আমাদের দিকে, আর আমি তখনও দাদির পাশেই দাঁড়িয়েছিলাম। উনি একটাবারও আমার দিকে দেখার প্রয়োজন বোধ করেনি, কিন্তু আমি ওনার দিকে তাকিয়েছিলাম এক দৃষ্টিতে। দাদি কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাদার মধ্য দিয়ে উনি জোর করে হালকা পানি খাওয়ায় দাদিকে, পরে গ্লাসটা টেবিলের উপর রাখতে গিয়ে সরাসরি তাকায় আমার দিকে। দুজনে চোখাচোখি হলেও আমি তখনও পলকহীন চোখে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম ওনার দিকে।
আমার এমন তাকানোতে বিরক্তি প্রকাশ করেন মুহূর্তেই। কোনো কিছু না বলে ঠাস করে উচ্চ শব্দ করে গ্লাসটা রাখে টেবিলের উপর। তারপর আবারও মনোযোগী দাদির দিকে। ওনার এমন করাতে আমি চমকে উঠলেও আমার বিশেষ কোনো পরিবর্তন আসেনি, ঠিক আগের মতোই ছিলাম আমি। তখনই উনি দাদিকে বিরক্তি নিয়ে বলল, দাদি কি হয়েছে বলবে তো? এমন করে কান্না করছো কেন? দাদি ওনাকে কোনো রকম উত্তর না দিয়ে কান্না করেই চলেছে। তখনই আমি আগের মতো করে তাকিয়ে থেকে বলে উঠি, আপনার জন্য। আমার এমন কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় উনি আমার দিকে। পরে কিছু না বলে আবারও দাদির দিকে তাকিয়ে থেকে বলল, আমি কি করেছি তুমি বলবে তো নাকি? এবারও দাদিকে কিছু বলতে না দেখে আমি পাশ থেকে বলে উঠি, কি করেননি সেটা তো বলেন। আপনি আমাদের সবসময় ইগনোর কেন করেন? সময় দেন না কেন আমাদের? আমার এমন উত্তরে কপাল কুঁচকে এলো ওনার। আমি ওনাকে কি বোঝাতে চাইছি সেটা বুঝতে না পেরে হালকা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? ওনার এমন দৃষ্টিতে আমি হালকা নড়ে চড়ে বসি। আমি কি বলেছি ওনাকে সেটা বুঝতে পেরে দ্রুত আবারও কথা ঘুরিয়ে বলে উঠি, মানে আপনি দাদির কথা শুনেন না, দাদিকে ঠিকঠাক সময় দেন না, এই আর কি। আপনি ছাড়া দাদির কি আর কেউ আছে বলেন, যাকে নিয়ে দাদি সময় কাটবে? একমাত্র আপনিই তো তার ভরসা স্থান, তাই না? তারপর আপনি বিয়েও করছেন না। আপনি যদি ঠিক সময় বিয়েটা করতেন তাহলে আজ আপনার একটা ছেলে মেয়ে থাকতো, যাকে নিয়ে দাদি সময় কাটাতে পারতো, তাই না? কথায় কথায় অনেকগুলো গপ গপ করে বাজে কথা বলে দিয়েছি ওনাকে, যেটা ওনার কাটা ঘায়ের নুনের ছিটার মতো ছিল। আর কেউ না জানুক, আমি তো ওনার অতীতটা সম্পর্কে জানি, ভালো করেই জানি। আমার একদমই উচিত হয়নি ওনাকে এইসব কথাগুলো শোনানোর। নিজের কথার জালে নিজেই ফেঁসে গেলাম আমি। কি বলে ফেলেছি সেটা বুঝতে পেরে মুহূর্তেই নিজে দুই হাতে মুখ চেপে ধরি শক্ত করে ভয়ে। আর উনি দাঁতে দাঁত পিষে আমার দিকে রাগে কটমট করতে করতে তাকিয়েছিল। আর তখনই দাদি পাশ থেকে সম্মতি জানিয়ে বলে ওঠে, আমার কথা তো তুই একদমই শুনতে চাস না। তোর সাথে ভাই বিয়ে করছে আর তুই পালিয়ে বেড়াস আমাদের থেকে। তুই কখনো আমার কষ্ট শুনতে চাস না, বুঝতে চাস না। কি করেছে আমি তোর সাথে? কথাগুলো বলেই দাদি আবারও ফুপিয়ে কেঁদে ওঠে কষ্টে, ওনার সামনে নিচের দিকে তাকিয়ে থেকে। হৃদ খান আমার দিকে নাক মুখ শক্ত করে তাকিয়ে থেকে দাদিকে উদ্দেশ্য করে বলে, দাদি এবার থেকে তোমার সব কথা শুনবা, আর কষ্ট দিব না তোমায়। তুমি যা বলবে তাই হবে, তোমার কথাই শেষ কথা হবে। সত্যি বলছিস তুই? সত্যি। বিয়ে করতে বললে করবি তুই? উনি আমাকে এক পলক দেখে সাথে সাথে সম্মতি জানিয়ে দাদিকে বলল, হ্যাঁ করবো, তবে 5 দিনের মধ্যে। তবে মেয়ে তুমি ঠিক করবে, যাকে বলবে তাকে বিয়ে করব। তবে রুদ্রর বিয়ের দিনই আমিও বিয়ে করব। একই দিনে দুটো বিয়ে হবে, আর নয়তো নয়। তাই তুমি মেয়ে ঠিক করো দ্রুত। ওনার এমন বোম ফাটা কথায় মুহূর্তেই আমি দাদি আকাশ থেকে পড়লাম। দাদির চোখে মুখে আনন্দ চিকচিক করলেও আমার চোখে মুখে ছিল ভয়ের ছাপ। এটা কিসের তা আমি জানি না, তবে এই ছেলে হঠাৎ করে বিয়ে করে ফেলবে, তাও এতটা অল্প সময়ের, এটা কি করে সম্ভব? ওনার কথায় শকড হয়ে বসে আছি আমি জায়গায়। আর তখনই উনি উঠে চলে যায় এখান থেকে, আর কোনো রকম বাক্য ব্যয় না করে। আমি তো তখনও হাঁ হয়ে বসেছিলাম, স্তব্ধ হয়ে। কি বলবো, তার ভাষাই হারিয়ে ফেলেছি আমি। শাড়ির শোরুমে অসংখ্য শাড়ির সামনে বসে আছি আমি। আমার উপর শাড়িগুলো সবাই এটা সেটা ধরে ধরে দেখছে সেই কখন থেকে। রাত প্রায় 8টা ছুঁই ছুঁই। এখানে উপস্থিত সবাই রয়েছে, হৃদ খানও রয়েছে, তবে আমাদের উপর তার কোনো রকম কোনো মনোযোগ নেই। ফোন হাতে নিয়ে মনোযোগ সহকারে যেন কি একটা করছেন উনি। আর আমি বারবার ঘাড় বাঁকা করে ওনার দিকে তাকাচ্ছি, কিন্তু উনি বিন্দু মাত্র আমার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আরিফ ভাই রুদ্রকে নিয়ে গেছে ওর বিয়ের জন্য শেরওয়ানি দেখতে, অনুভব পাশে। আর আমি একের পর এক শাড়ি নিজের উপর রেখে ওনার দিকে তাকাচ্ছি বারবার। কি ভাই, উনি কি একটাবার দেখার প্রয়োজনও বোধ করছে না? এমন করতে করতে একটা সময় আমার প্রচণ্ড রাগ উঠে যায় ওনার উপর। আর সেই রাগের রেশ ধরি, সবাইকে মিথ্যে বলে রেখে উঠে পড়ি, সেখান থেকে চলে যাই, একদমই ওনার সামনে গিয়ে দাঁড়াই, নাক মুখ শক্ত করে বলে উঠি, কি সমস্যা আপনার? আমি কিছু ইশারা করছি সেই কখন থেকে, সেটা কি দেখছেন না আপনি? কেন দেখছেন না? আমার এমন কথায় বিন্দু মাত্র ভাবান্তর ঘটলো না ওনার। উনি দিব্যি আগের মতো করে ফোনে লেগে আছে নিজের মতো করেই। কেউ যে ওনাকে কিছু বলছে সেটা ওনার ছিটে ফোটাও খেয়াল নেই।
ওনার এমন ভাবলেশীন স্বভাব দেখে মুহূর্তে তেলে বেগুনে জ্বলে উঠি আমি। আশ্চর্য কাণ্ড, কি এমন করেছি আমি ওনার সাথে যে উনি আমার কথাটা পর্যন্ত শুনতে যাচ্ছে না? এতটা ইগনোর করছে কেন আমায় বারবার? আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে কপট রাগ দেখিয়ে বলে উঠি, হ্যালো, আপনাকে বলছি আমি। এখানে আমি সবাইকে ডিঙিয়ে আপনাকে কিছু ইশারা করছি, আর আপনি কিনা সেটা পাত্তা দিচ্ছেন না, দিব্যি ফোন টিপছেন। কেন করছেন আপনি এটা? খানিকটা উচ্চ স্বরেই কথাটা বলি আমি। জানি না ওনার কাছে আমার কথাগুলো কেমন লেগেছিল, কিন্তু তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি অনেক বেশি অধিকার খাটাচ্ছিলাম ওনার উপর। আর সেটা কেন তা আমি নিজেও জানি না, কিন্তু তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমি যেটা করছি সেটা হয়তো ঠিক করেছি। আমার এমন শত চিন্তা ভাবনা পেছনে ফেলে উনি খানিকটা বিরক্তি নিয়ে আমায় বলল, কি চাই তোমার? বিরক্ত কেন করছো? আমি বিরক্ত করছি নাকি আপনাকে? বোকার মতো কথা বলো না, যাও তো এখান থেকে। তাই আমি বোকা, তাই তো? তাহলে বোকামের একটা কাজ করেই ফেলি কেমন? মলের সবাইকে চিৎকার করে বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, আর আপনি আমায় প্রপোজ করেছেন, সেটা বলে কেমন হবে বলুন তো? উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। হ্যাজ ইউর উইশ। ওনার এমন কথা আমি ভাবাচাকা খেয়ে গেলাম মুহূর্তেই। আমার এমন বলাতে কি ওনার কিছু যায় আসে না? নাকি আমি এমনটা বলি সবার সামনে? হ্যাঁ, নিজের কথার জালে নিজেই ফেসে গেলাম বাজেভাবে। কনফিউজড হয়ে বলে উঠি, মানে? আমার এমন কথায় নিজের হাতের ফোনটা পকেটে রাখতে রাখতে আমার দিকে তাকিয়ে বলল, লুক, আমার থেকে তুমি দূরে থাকো, এটাই তোমার জন্য বেস্ট। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো তুমি এখানে আমার সাথে কথা বলতে আসোনি, রাইট? সেটা আমিও জানি, তুমিও জানো। তুমি তোমার অস্থিরতা নিয়ে আমার কাছে এসেছো তোমার প্রশ্নের উত্তর জানতে, কথা বলতে তো আসো নাই। কিন্তু আমি তোমাকে আগেও স্পষ্ট করে বলে দিয়েছি যে তুমি আমার থেকে কোনো রকমের উত্তরের আশা করো না, কারণ আমি তোমাকে কোনো রকম উত্তর দিতে বাধ্য নই। তোমার অস্থিরতা তোমাকেই মেটাতে হবে, আর সেটা তুমিই চিন্তা করবে কিভাবে করবে, কারণ তোমার হাতে মাত্র আর 4 দিন সময় আছে। এরপর তুমি তোমার উত্তর পেলেও বিশেষ কোনো কাজ হবে না তাতে। তাই তুমি আমার পেছনে পড়ে না থেকে নিজের সময়টা নষ্ট করো না। নিজের সময়টা নষ্ট না করে অন্য কোথাও কাজে লাগাও, এতে তোমারই লাভ। সো তুমি তোমার উত্তর পেয়ে গেছো আশা করছি, এখন আসতে পারো এখান থেকে। ওনার এমন বিরক্তি মাখানো কথাগুলো আমায় বেশ জ্বালিয়েছে ভেতর ভেতর। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে ওনাকে তখনই গলা টিপে মেরে ফেলি আমি। কেন এমন করছে আমার সাথে সেটার জন্যে, কিন্তু আমিও চুপ করে থাকার পাত্রী নই। তাই আবারও বলে উঠি, কেন করছেন আপনি আমার সাথে এমন? এমন শান্ত গলায় কথাগুলো শুনে মুহূর্তে কপাল কুঁচকে এলো ওনার। উনি আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে প্রশ্নসিক্ত কণ্ঠে বলল, এক্সকিউজ মি, আমি কি করেছি তোমার সাথে? আমি ওনার এমন প্রশ্নসিক্ত কণ্ঠ শুনে মুহূর্তেই রাগ যেন মাথায় চেপে ওঠে আমার। আশ্চর্য, লোকটা এত কিছু করেও বলছে কিচ্ছু করেনি। কি সুন্দর আমার সব প্রশ্নগুলো হাওয়ায় উড়িয়ে দিচ্ছে মুহূর্তেই। আমার এত অস্থিরতার কোনো মূল্য নেই ওনার কাছে। কথাগুলো ভাবতেই আমার কেমন যেন মুখ ফেটে যাচ্ছে কান্নায়। তাই আমি আর এক মুহূর্ত ওনার সামনে না দাঁড়িয়ে নিজের কষ্টটা নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখে চলে আসি আমি ওনার সামনে থেকে। আমার এমন হঠাৎ চুপ করে যাওয়াতে হয়তো উনি কিছু একটা বুঝতে পেরেছিল, তাই আমার দিকে কিছুক্ষণ নিস্তব্ধে তাকিয়েছিল। আমিও আর পেছন ফিরে তাকাইনি ওনার দিকে, চলে আসি দাদির পাশে। রুদ্রের মা, আমার মা আর দাদি মিলে আমার জন্য শাড়ি পছন্দ করছেন ওনাদের মন মতো করে, কিন্তু আমি তখনও চুপ করে বসে থাকি আর বারবার আর চোখে ওনার দিকেই তাকাচ্ছিলাম। উনি অনেকক্ষণ পর আমার দিকে তাকাচ্ছিল, হয়তো আমার কষ্ট পাওয়াটা বুঝতে পেরেছিল। তাই কয়েকবার নিজেদের মধ্যে চোখাচোখি হয়েছিল, কিন্তু উনি নিজের চোখ নামায়নি আমার উপর থেকে, তাকিয়েছিল তখনও। কিন্তু আমি তখন চোখ নামিয়ে নিয়েছিলাম ওনার উপর থেকে। আমি ঘুরে বসতেই আস্তে করে উনি শপিং মলের বাইরে চলে যায়। পরে আর কোথাও দেখা যায়নি ওনাকে। আমি বেশ কয়েকবার ঘাড় ঘুরিয়ে ওনাকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাইনি। প্রায় ঘন্টা খানেক পর উনি নিজে মলের ভেতর প্রবেশ করে, ওনার 2 হাত তখন খালি থাকলেও আসিফের 2 হাত ছিল শপিং ব্যাগে ভরপুর। হয়তো উনি কেনাকাটা করেছেন এখান থেকে। আমি ঘুরিয়ে তাকাতেই আসিফ আমার আস্তে করে ভাবি বলে ডাকে ওনার দিকে। আসিফের মুখে ভাবি ডাকটা শুনে মুহূর্তেই চমকে উঠি। আমি যে রিদ খানের বিয়ে করাবো সেটা এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম তৃপ্তি ডায়েরিটার জন্যে, যেটা এখন আসিফের ভাবি বলে ডাকতেই মনে পড়ে যায়। এতক্ষণে আমার মনে হচ্ছে হ্যাঁ, আমার হৃদ খানের উপর 100% অধিকার আছে।
আর যাই হোক আমার বিয়েটা তো মিথ্যে নয় ওনার সাথে।